তোমরা কি আমায় জোর করে বিয়ে দিতে চাও মা? আমার কোনো আপত্তি কি শুনবে না? ও মা, ও কি অলক্ষণে কথাবার্তা মুনিয়া, এখন আপত্তি থাকবেই বা কেন? তোমাকে তো না জানিয়ে কিছু ঠিক করা হয়নি। আমার মতামত চাওয়া হয়নি, বুঝেছ? হেয়ালি করছিস কেন? যাকে ভালোবাসিস তাকে নিয়ে আয়। তাকে আনা যাবে না। কেন? সে কি হিমালয় পর্বত? আমার সঙ্গে তার বিয়ে হবে না বাবা, হতে পারে না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আমরা পাঠ করছি শ্রদ্ধেয়া সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস নীল ঘূর্ণি। উপন্যাসটি পাঠ করার জন্য অনুরোধ করেছিলেন আমাদেরই এক শ্রোতা বন্ধু শ্রদ্ধেয়া পুষ্পিতা সরকার মহাশয়া। তাকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। গত কয়েকদিনে আমি আপনাদের উপন্যাসটির প্রথম 3টি পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ শোনাব উপন্যাসটির 4র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে নীল ঘূর্ণি 4র্থ পর্ব। উপন্যাসটি প্রাপ্ত মনস্কদের জন্য। রাখি বাপের বাড়ি থেকে ফিরল 3 সপ্তাহ পর। বাবা নার্সিংহোমে শুনে তড়িঘড়ি বারাসাতে ছুটেও এবার আর তাকে সজ্ঞানে দেখতে পায়নি রাখি। সন্ন্যাস রোগে আগাগোড়াই অচেতন ছিলেন সূর্যকান্ত চৌধুরী। অর্থ, প্রতিপত্তি, ডাক্তার, স্পেশালিস্ট কোনো কিছুতেই তার অবস্থার উন্নতি হলো না। দিন 5 পর মারা গেলেন তিনি। 4 দিনের কাজ রাখি বারাসাতের বাড়িতেই সারল। ইচ্ছে অনিচ্ছের দোলাচলে ভুগতে ভুগতে শ্রাদ্ধ শান্তি চোখা পর্যন্তও রয়ে গেল। কিছুটা রন্টুদের জোরাজুরিতেও বটে, আবার সঙ্গে ভাবল এখন চলে গেলে আবার শ্রাদ্ধতে তো আসতেই হবে। বারবার এই ছুটোছুটি। তাছাড়া ভিড়ের বাড়িতে শোকের অভিঘাতও কম হয়, দুঃখ তাড়াতাড়ি থিতিয়ে আসে। ইদানিং বাপের বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে কমই দেখা হয়। কটা দিন তাঁদের সঙ্গও মন্দ লাগলো না রাখির। কদিন বাবুয়াও রাখির কাছে ছিল। 2-4 দিন কলেজে গেছে বটে, তবে ফিরেছে বারাসাতেই। এটা রাখির উপরি পাওনা। বোধিসত্ত্ব একটি বারের জন্যও আসেনি, আসতে পারেনি, কাজের চাপ। এটা রাখির মন্দ ভাগ্য। ফেরার সময়েও একটু মনমরা ভাব ছিল রাখির। নিজস্ব ঘরে তোরে পা রেখেই তা কেটে যাওয়ার কথা, কিন্তু তেমনটা হলো না। উল্টে এক বিচিত্র অনুভূতি হচ্ছিল। কোথায় যেন একটা তাল কেটে গেছে সংসারের। ছন্দপতনটা যে ঠিক কোথায় সে কথা রাখি বুঝতে পারছিল না। এখানে সবই তো চলছে অভ্যস্ত নিয়মে। ভোরবেলা উঠছে বোধিসত্ত্ব, দিন শুরু হচ্ছে রাখির। বোধিসত্ত্বর ঘড়ির কাঁটায় একটু একটু করে দিন এগোচ্ছে তার। স্বামীর ঘড়ির কাঁটাতেই ফুরোচ্ছে সময়। তবে এমন অনুভূতি জাগে কেন? কাজে কর্মে বেশ কয়েকবার দেশ বিদেশে গেছে বোধিসত্ত্ব। ওই সময়টুকু ছাড়া আর কখনো স্বামীর থেকে এত দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকেনি রাখি। বারাসাতে অহরহই মন খচখচ করত, না জানি একা একা কেমন আছে বোধিসত্ত্ব। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, হাতের কাছে ঠিক সময় ঠিক ঠিক জিনিস জুটছে কিনা। এই সময় রূপচাঁদ দুম করে কটা দিনের জন্য বাড়ি চলে গেল। রোজ রাত্রেই অবশ্য রাখি ফোনে খবর নিয়েছে। বোধিসত্ত্বর স্বরেও বিরক্তির আভাস পায়নি, কিন্তু তবু চিন্তাটা ছিলই। মনে হতো তাকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই বুঝি বোধিসত্ত্ব নিজের অসুবিধার কথা এড়িয়ে যাচ্ছে। রূপচাঁদ ফেরার পর রোজ তাকে ফোনে নির্দেশ দিয়েছে রাখি, সকাল বিকেল। তবু নিশ্চিন্ত হতে পারেনি।
অথচ এখানে এসে কি দেখল? বোধিসত্ত্ব বেশ বহাল তবিয়তেই আছে। শীর্ণ মলিন স্ত্রীবিহনে দিশাহারা তো নয়ই, বরং যেন একটু বেশি প্রাণোচ্ছল, চনমনে। কি অবলীলায় বলে দিল, আরো কটা দিন তো থেকে এলে পারতে রাখি, অন্তত ক্রিসমাস পর্যন্ত। রাখির অনুপস্থিতিতে বোধিসত্ত্বর কণা মাত্র অস্বচ্ছন্দ হয়নি। এই ভাবনা থেকে কি বেদনা জাগছে রাখির? অন্য একটা সূক্ষ্ম অভিমানও অবশ্য থাকতে পারে। যাব বলেও বোধিসত্ত্ব গেল না বারাসাত। সূর্যকান্ত অসুস্থ হলেন, মারা গেলেন এবং ক্রিয়াকর্ম হল। যত কাজই থাকুক, একবেলার জন্য কি ও বাড়িতে গিয়ে দাঁড়াতে পারত না বোধিসত্ত্ব? কর্তব্য বলেও তো একটা কথা আছে। শ্রাদ্ধের দিন রাখির শ্বশুর বাড়ির সবাই এলো। শ্বশুর, শাশুড়ি, শান্ত, দীপালি, জুলি, মিলি, একমাত্র বোধিসত্ত্বই বাদ। আত্মীয় স্বজনের কাছে কম কৈফিয়ত দিতে হয়েছে রাখিকে। এখানে ফিরে রাখি কয়েকবার মৃদু অনুযোগও জানিয়েছিল, কিন্তু বোধিসত্ত্ব আমলই দিল না। কি করব বলো, কাজে আটকে গেলাম। আর তাছাড়া তোমরা তো সব ছিলে, তোমরা থাকা মানেই আমার থাকা। কিন্তু শুধু ওই কারণে কি এমন বিচিত্র অনুভূতি জাগে? রাখি নিজেই তো জানে তার স্বামী একজন মহৎ মানুষ। জগৎ সংসারের স্বাভাবিক রীতিনীতি তার জন্য প্রযোজ্য নয়। তার উপর অভিমান করা রাখিকে মোটেই মানায় না। এই অভিমান মূল্যহীনও বটে। হিমালয়ে কি তরুলতার দীর্ঘশ্বাস শুনতে পায়? ওই দীর্ঘশ্বাসটুকু গোপন রেখেই তো গড়ে উঠেছে রাখির সংসারের সুর, তাল, লয়, ছন্দ। তুচ্ছ কারণে ওই নিয়মের ব্যত্যয় ঘটবে কেন? শীত জাঁকিয়ে এসে গেছে। ক্যাম্পাস টাউনে ঠান্ডা ভালোই পড়ে, এবার যেন মাত্রাটা খুবই চড়া। দুপুরের পর থেকে সূর্যের তেজ মরে যায় একদম। হাওয়া বয় থেকে থেকে, কনকনে উত্তরে হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। মনের অস্থির অস্থির ভাবটাকে ঝেড়ে ফেলতে চাইছিল রাখি। সংসারে ডুবছিল চোখ কান বুজে। একদিন বাগান নিয়ে পড়ল। রূপচাঁদকে সঙ্গে নিয়ে সারা দিন চলল মাটির পরিচর্যা। নিজে থেকে কিছু ডালিয়া আর গাঁদার চারা এনে বসিয়েছে রূপচাঁদ। এখনো ফুল ফোটেনি, শুধু চন্দ্রমল্লিকাগুলোতেই আলো হয়ে আছে বাগান। গাছগুলোকে স্নান করালো প্রাণ ভরে, গোড়ায় সার দিল, ছাঁটল অবাঞ্ছিত ডালপালা। রাখি সেই চীনা প্রবাদটা অক্ষরে অক্ষরে মানে, জীবনভর সুখ চাইলে বাগান নিয়ে থাকো। কদিন পরে টাউনে গেল রাখি। ক্যাম্পাসের বাজার বড্ড ছোট, তেমন বড় একটা কিছু মেলে না। পছন্দ সেই জিনিস কিনতে টাউনের মার্কেটই ভরসা। টাউনে হরেক কিসিম মানুষের বাস। তেলেগু, ওড়িয়া, পাঞ্জাবি, মারোয়ারি, অ্যাংলো ইন্ডিয়ান। তাদের রুচির সঙ্গে তাল মিলিয়ে পণ্য মেলে হরেক রকম, বিশেষত রেল বাজারে। সারা বিকেল গোটা বাজারটাই চষল রাখি। টাটকা ভেটকি মাছের ফিলে কিনল বেশ কয়েকটা। পরশু বড়দিন, বাবুয়া এলেও আসতে পারে। ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে বাবুয়া। নলেন গুড় নিল কেজি খানেক। ওই গুড়ের গন্ধ বোধিসত্ত্বর খুব প্রিয়। ক্রিসমাসে কেক তো বানাতেই হয়, তার উপকরণও কিছু কম নয়। চকোলেট পাউডার, আইসিং সুগার, ক্রিম, মাখন, ভ্যানিলা। ডালিয়া চারার জন্য খোলও কিনল মনে করে। এছাড়া সংসারের টুকিটাকি তো আছেই। চিজ, মার্মালেড, আচার, আপেল, আঙুর, কমলা। দিনেশ সঙ্গে সঙ্গে ঘুরছে। একের পর এক মাল জমা করে আসছে গাড়িতে। আগরওয়ালদের বিশাল দোকানে বিপুল শীত বস্ত্রের সম্ভার। সেখানেও রাখি দাঁড়ালো কিছুক্ষণ। দোনামোনা করতে করতে বোধিসত্ত্বর জন্য একটা পুলোভারও কিনে ফেলল, আকাশ নীল। আকাশের রং বোধিসত্ত্বকে টানে বেশি, রাখি জানে। সওদা সেরে মুচমুচে কটা প্যাটিস নিয়ে গাড়িতে উঠছে। এমন সময় কল্পনার সঙ্গে দেখা। কেমিস্ট্রি ডক্টর তিমির হাজারির স্ত্রী। থাকে রাখিদের লাইনেই, দুটো বাংলো পড়ে। বয়সে রাখির চেয়ে কয়েক বছরের ছোট।
রূপটান আঁকা মুখে পড়ন্ত যৌবনের আভা। কল্পনাই এগিয়ে এলো। কবে ফিরলে রাখিদি? এই তো গত বৃহস্পতিবার। স্যাড নিউজটা শুনেছি গো, উনিই বলছিলেন। তা কিরকম বয়স হয়েছিল বাবার? ৭৭। স্ট্রোক না? সেরিব্রাল। কয়েক সেকেন্ড চুপ করে রইল রাখি। বুঝি বা বাবাকে মনে পড়ল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে সরে এলো প্রসঙ্গ থেকে। আপনিও কি মার্কেটিং? হ্যাঁ, এখানে তো আমাদের ওই একটাই রিক্রিয়েশন, বাজারে ঘোরা। কল্পনা হাসল। আপনার ছেলে আসছে ছুটিতে? হ্যাঁ, আসার তো কথা। টুকটাক ছেঁড়া ছেঁড়া বাক্যালাপ চলল খানিকক্ষণ। উদ্দেশ্যহীন প্রশ্ন, দায়সারা গোছের উত্তর, যেমনটা ক্যাম্পাস টাউনের রেওয়াজ। তাছাড়া কল্পনা রাখির প্রতিবেশী বটে, তবে এমন কিছু সখী নয়। পথে ঘাটে দেখা হলে এরকমই কুশল বিনিময় হয় তাদের। হঠাৎই কল্পনা জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনাদের কোনো রিলেটিভ এখানে থেকে পড়ছে নাকি এখন? রাখি থমকে গেল। রিলেটিভ? কই না তো। ও, তাহলে কোনো ছাত্রী টাত্রী হবে। আসলে কদিন ধরে দেখছি একটা মেয়ে ডক্টর মজুমদারের সঙ্গে আসছে। রাত্রির বেলায় ডক্টর মজুমদার আবার তাকে পৌঁছে দিয়ে আসছেন। রাখি রীতিমতো চমকিত। কোনো ছাত্রীকে বাড়িতে সন্ধ্যাবেলা পড়ানোর মানুষ তো বোধিসত্ত্ব নয়। নতুন কোনো রিসার্চ স্কলার জয়েন করেছে কি? এক স্বামীমি আসে মাঝে মাঝে, কিন্তু সেও তো ছুটি ছাটায়, সকালে, সন্ধ্যাবেলা তো কখনোই নয়। মনে একটু খটকা লাগলেও বেশি কথাই গেল না রাখি। ক্যাম্পাস টাউন মোটেই সুবিধের জায়গা নয়। কোন কথা আর কি অর্থ হবে, কিভাবে তা পল্লবিত হয়ে ছড়িয়ে পড়বে তার ঠিক কি। টাউন থেকে ক্যাম্পাস অনেকটা পথ, রেল লাইনের ধার ঘেঁষে রাস্তা, অন্যদিকে বিস্তীর্ণ প্রান্তর। অন্ধকার নেমে গেছে বহুক্ষণ। মাঠ এখন কুচকুচে কালো। রাখি অন্ধকারটাকে দেখছিল। ড্রাইভারের লাগোয়া জানলা ওঠায়নি দিনেশ। ছুরির ফলার মতো ঢুকছে বাতাস, বিঁধে যাচ্ছে নাকে মুখে। শালমোড়া রাখি সিটে জুবুথুবু। ভাবছিল, কোন মেয়ে পড়তে আসে বোধিসত্ত্বর কাছে? সেই যে একটা মেয়ে বোধিসত্ত্বর সঙ্গে আসত, সেই কি একটু বুঝতে টুঝতে। কি যেন নাম মেয়েটার, কি যেন। রাখি একটুক্ষণ স্মৃতি হাতড়াল, তারপর হাল ছেড়ে দিয়ে হাসছে মিটিমিটি আপন মনে। বোধিসত্ত্ব বলেছিল না মেয়েটা তার প্রতি ইনফ্যাচুয়েটেড? ইনফ্যাচুয়েটেড বলেনি, বলেছিল লাইক করে। করতেই পারে। বোধিসত্ত্বর মতো শিক্ষককে কোন ছাত্রছাত্রী না ভালোবাসে? ওই মেয়েটাই যদি হয়, তবে বোধিসত্ত্ব বলল না কেন? ভুলে গেছে? যেতেই পারে। অত ছোটখাটো ব্যাপার বোধিসত্ত্ব মাথায় রাখে না। বরং মেয়েটা যদি ইউএফও টিউএফও কিছু হতো, তাহলে হয়তো বোধিসত্ত্বর মাথায় সর্বক্ষণ ঘুরত। সামনে ক্যাম্পাস টাউনের আলো। হঠাৎ উল্টো দিক থেকে ভীম বেগে একটা ট্রাক ছুটে এলো। রাখিদের সাদা অ্যাম্বাসেডারটাকে প্রায় ছুঁয়ে বেরিয়ে গেল গাড়িটা, একটু বুঝি বেসামাল ভাবে। পলকের জন্য কেঁপে উঠল রাখি। চিন্তার সূত্র ছিঁড়ে ছত্র খান। ত্রস্ত চোখে ঘাড় ঘুরিয়ে দেখছে বিলীয়মান যন্ত্র দানবটাকে। দিনেশ খেকিয়ে উঠল। দেখেছেন ম্যাডাম, দেখেছেন কি বিশ্রীভাবে গাড়ি চালায়, দেখেছেন? রাখি অস্পষ্টভাবে বলল, ড্রাইভারটাকে ধরে একবারে চাপকানো উচিত, লাইসেন্স টাইসেন্স সব কেড়ে নেওয়া উচিত। ভেবেছে কি, হ্যাঁ, আমরা তো আমাদের লাইনেই চলছি নাকি বলুন? গজগজ করে চলেছে দিনেশ। রাখি হেসে ফেলল। আরে বাবা, চটে যাচ্ছ কেন? অমন ড্রাইভার তো থাকেই দু চারটে, অন্যদেরই বরং সাবধান হয়ে চলতে হয়। বা রে বা, আমি বেপরোয়া চলবো আর তার জন্য অন্যদের সিটে থাকতে হবে? হ্যাঁ। রাখি আর কিছু বলল না। তাদের এই মধ্যবয়সী পার্ট টাইম ড্রাইভারটি এমনিতে বেশ শান্তশিষ্ট।
কিন্তু একবার খেপে গেলে একে চুপ করানো কঠিন। বকবক বকবক চলবে তো চলবেই। বেশিক্ষণ অবশ্য গজরানোর সুযোগ পেল না দীনেশ। অচিরেই বাংলো এসে গেল। গাড়ির আওয়াজ পেয়েই ছুটে এসেছে রূপচাঁদ। মালপত্র নামাচ্ছে একে একে, দেখে দেখে। বাড়ির ভিতর থেকে যেন বোধিসত্ত্বর গলা শুনতে পেল রাখি। অবাক হয়ে ঘড়ি দেখল, 6:40। জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, তোর বাবু এসে গেছে? রূপচাঁদ বলল, হ্যাঁ মা, অনেকক্ষণ। দিদিমণিও তো এসেছেন। দিদিমণি? কে দিদিমণি রে? ওই যে লেখাপড়া করে। রাখি আরো অবাক। আজই মেয়েটার কথা শুনল, আর আজই মেয়েটা বাড়িতে। একেই কি নাটকীয় ঘটনা বলে? দ্রুত পা চালিয়ে দরজায় এলো রাখি। দরজাতেই দাঁড়িয়ে পড়েছে। উমা, এ তো একেবারে বাচ্চা মেয়ে। পরনে ব্লু জিন্স, বহু বর্ণের চকরা বকরা পুলোভার, গোছা গোছা চুল কাঁধ অব্দি ছড়ানো। রংটা তেমন ফর্সা নয়, তবে মুখখানা ভারী ঢলঢলে, মায়া মাখানো। রাখিকে দেখেই উঠে দাঁড়িয়েছে মেয়েটা। উল্টো দিকে সোফা থেকে বোধিসত্ত্ব বলে উঠল, এ হলো দইতা, বুঝলে? দইতা? দইতা নামটা মনে পড়ে গেছে। রাখি মধুর হাসল। ও, তুমি এর কথাই বলেছিলে? এই মেয়েটাই আসে তোমার সঙ্গে? বোধিসত্ত্ব আলগা মাথা নাড়াল। দইতা হাত জোর করে নমস্কার করল রাখিকে, সামান্য কুণ্ঠিত ভঙ্গি। একটু যেন খারাপই লাগলো রাখির। ছাত্রছাত্রীরা বাড়ি এলে প্রণামই করে তাকে, এই রীতিতেই সে অভ্যস্ত। মুখে অবশ্য ছায়াটা পড়তে দিল না রাখি। কত ধরনেরই যে ছেলে মেয়ে আছে, প্রণাম না করা মানেই কিছু অসম্মান দেখানো নয়। হাসি মুখে রাখি বলল, চাটা কিছু খেয়েছ? বোধিসত্ত্বর দিকে তাকালো দইতা। রাখি লক্ষ্য করল মেয়েটির চোখ দুটি ভারী বাংময়। বোধিসত্ত্বই তাড়াতাড়ি বলে উঠল, না, ও আসলে বেশি চা খায় না। তার মানে ওকে কিছুই দাওনি, তাই তো? তা রূপচাঁদকে তো বললে পারতে, কফি করে দিত। কি, তুমি কফি খাও তো? দইতা বসে পড়েছে, আবার বোধিসত্ত্বর দিকে চোখ। বোধিসত্ত্ব হাসল। খায়, তবে ওই দুধে কফি মিশিয়ে, বেশি করে চিনি দিয়ে। এতক্ষণ পরে এই বুঝি প্রথম সত্যিকারের খটকা লাগলো রাখির। ছাত্রীর সম্পর্কে কি একটু বেশি জেনে গেছে বোধিসত্ত্ব, এবং ঠিকঠাক মনেও রেখেছে? বোধিসত্ত্ব কি বলতে পারবে যে রাখি চা কফিতে আদৌ চিনি খায় কি খায় না? ধোঁয়াটাকে বাড়তে দিল না রাখি। স্মিত মুখে বলল, আচ্ছা দাঁড়াও, আমি করে আনছি। এবার মেয়েটার মুখে কথা ফুটেছে। স্পষ্ট ঋণ ঋণে স্বরে বলল, শুধু কফি কিন্তু, আর কিছু নয়। রাখি বলল, ওমা, সে কি কথা? আমার সঙ্গে প্রথম দেখা হলো। শোনো, গরম প্যাটিস এনেছি, একটা অন্তত খাও। না থ্যাঙ্কস, আমি বিকেলে টিফিন খেয়েছি। আরে তা হোক, তুমি তো বাচ্চা মেয়ে, একটা প্যাটিস ঠিক খেতে পারবে। বলেই লঘু রঙ্গ জুড়বার চেষ্টা করল রাখি। তাছাড়া কিছু না খাওয়ালে তুমি হোস্টেলে ফিরে বলবে ম্যাডামটা খুব কিপটে। আশ্চর্য, মেয়েটা হাসল না। বোধিসত্ত্বই আবার বলল, আহ, ওকে জোর করছো কেন বলো তো? কফি যদি করে দিতে পারো তো দাও, নইলে ঘরে গিয়ে রেস্ট নাও গে যাও। বোধিসত্ত্বর স্বর কঠিনও নয়, আবার কোমলও নয়, বড় বেশি যেন যান্ত্রিক শোনালো রাখির কানে। উষ্মা গোপন করতে ওই স্বরই ব্যবহার করে বোধিসত্ত্ব। আহত মুখে রান্নাঘরে ঢুকে গেল রাখি। দুধ বসিয়েছে গ্যাসে। রান্নাঘর থেকে কানে এলো বোধিসত্ত্ব বলছে, শোনো, স্টাডিতে চলো, হাটের মাঝে কথা বলতে আমার অসুবিধে হয়।
ইচ্ছে করেই কি বলল কথাটা রাখিকে শোনাতে? রাখির মুখ ছোট্ট হয়ে গেল। একটু কি অস্বাভাবিক আচরণ করছে না বোধিসত্ত্ব? ছাত্রীর সামনে স্ত্রীকে অপমান করলে যে নিজেরও সম্মানহানি হয়, এই শালীনতা বোধটুকু কি ভুলে গেছে? রূপচাঁদ ডিপ ফ্রিজে ভেটকি মাছের ফিলে ঢোকাচ্ছে। রাখি হাত নেড়ে তাকে ডাকল। ফিসফিস করে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, মেয়েটা আগেও এখানে এসেছে না রে? আজ্ঞে মা। তুই আমায় বলিসনি তো? আপনি জিজ্ঞাসা করেননি যে? তোর বাবুর সঙ্গে আসতো? আজ্ঞে হ্যাঁ। কোথায় বসে পড়াশুনো করতো? পড়ার ঘরে না বসার ঘরে? ঠিক নেই, বসার ঘরেও থাকতো আবার পড়ার ঘরেও থাকতো। যেত কখন? ঠিক নেই মা, কখনো আগে যেত, কখনো রাতে খেয়ে যেত। বলিস কি, খেয়ে যেত? আগে একদিন তো নিজে হাতে রান্নাও করেছিল, ওই সাউ সাউ। রাখির হঠাৎ সম্বিত ফিরল। এ কি করছে সে? নগণ্য একটা কাজের লক্ষ্যে জেরা করে কি জানতে চাইছে সে? বোধিসত্ত্ব মেয়েটাকে স্নেহ করে, মেয়েটা বোধিসত্ত্বর কাছে আসতেই পারে, স্যারের কাছে বসে পড়াশুনো করতেই পারে। প্রিয় অধ্যাপক একা রয়েছেন দেখে তাকে একদিন চাউমিন করে খাওয়ানো এমন তো কিছু গর্হিত অপরাধ নয়। কিন্তু রূপচাঁদের কি ধারণা হচ্ছে রাখির সম্পর্কে? তার আধবুড়ি মালকিন বুড়ো বাবুটাকে সন্দেহ করে? ছি ছি ছি, কেন রাখি নিজেকে এত ছোট করে ফেলছে? কফি নিয়ে স্টাডি রুমের দরজায় গিয়েও দাঁড়িয়ে পড়ল রাখি। পর্দা ফেলা, ভেতরে অনুচ্চ স্বরে কথা বলছে বোধিসত্ত্ব, এবং তার থেকেও নিচু গলায় কি যেন উত্তর দিচ্ছে দইটা। ছাত্রছাত্রীকে পড়ানোর সময় বোধিসত্ত্বর গলা এত নিচু গ্রামে থাকে কি? পড়ানো ছাড়া অন্য কথা কি বলতে পারে বোধিসত্ত্ব? পলকের জন্য রাখির গা শিরশির করে উঠল। আবিষ্টের মতো কান পেতেছে দেয়ালে। না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। পিছনে মৃদু শব্দ। চমকে ঘাড় ফেরাতেই রূপচাঁদ। দৃষ্টি যেন বিস্ফারিত রূপচাঁদের, যেন রাখি কোনো হাইরোগ্লিফিক। তবে সন্দেহ বুঝি আরও আদিম ভাষা, আরও দুর্বোধ্য। রাখি মরমে মরে গেল। ছেলে মানুষের একটা সীমা আছে। মুহূর্তে নিজেকে শক্ত করে ঢুকলো স্টাডি রুমে। টেবিলের দুপারে দুজনে বসে আছে। মাঝে কফির ট্রেটা নামিয়ে রাখলো রাখি। ট্রেটা রাখার সময় শব্দটা কি একটু বেশিই জোরে হয়েছিল? মেয়েটা যেন কেঁপে উঠল। রাখি চলে যেতে গিয়েও গেল না। একটা অজানা তরঙ্গ যেন ঘুরছে ঘরের বাতাসে, বিকর্ষণ করছে রাখিকে। তবু যেন জোর করে সে বসে পড়ল ডিভানে। এই ডিভানে কালে ভদ্রে ঘুমোয় বোধিসত্ত্ব। স্বর কোমল করে রাখি জিজ্ঞাসা করল, তোমার সঙ্গে তো আলাপই হলো না ভালো করে। বাড়ি কোথায় তোমার? দইতা গলা ঝাড়ল। কলকাতা। ও, কলকাতায় কোথায়? নর্থে, শোভাবাজার। কে কে আছেন বাড়িতে? সবাই আছে, মা, বাবা। একমাত্র মেয়ে তুমি? না, ভাই আছে। বোধিসত্ত্বর চোখ যেন টেবিল টেনিস বল। একবার দইতা, একবার রাখি। অসহিষ্ণু স্বরে এবার সে বলে উঠল, ওর বায়োডাটা জেনে তোমার লাভ কি? হ্যাঁ, এমনি। এত মিষ্টি মেয়েটা। রাখি হাসল। ওকে আমার খুব ভালো লেগেছে জানো। বোধিসত্ত্ব চোখ সরিয়ে নিল। ঠিক আছে, এবার তুমি যাও। লেট মি ফিনিশ মাই টপিক। ও সরি। রাখি উঠে সোজা শোয়ার ঘরে চলে এলো। কাপড় বদলাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে। কাঁচে বিম্বিত ওই নারী এখন যথেষ্ট পৃথুলা। দুই গালে স্পষ্ট দেখা যাচ্ছে বয়সের ভাঁজ। কপালে হানা দিতে শুরু করেছে বলিরেখা। 2 যুগ হলো বিয়ে হয়েছে তার।
ছেলের 20 বছর পূর্ণ হয়ে গেল। এখন কোন রন্ধ্রপথে ঢুকে পড়ার সাহস পায় কূট সন্দেহের বীজ? নিজের উপর বেশ বিরক্ত হলো রাখি। কত ছাত্রই তো আছে বোধিসত্ত্বর, কতবার কত দেশে একাই তো গেছে তার স্বামী, কিন্তু কই কখনো তো তাকে পাহারা দেওয়ার কথা মনে হয়নি রাখির। যৌবন ফুরিয়ে এলে আত্মবিশ্বাসও কি চলে যায়? ঘরোয়া শাড়ি পরে রাখি শালে আষ্টে পৃষ্ঠে মুড়ে নিল নিজেকে। এটা ওটা কাজ সারছে সংসারের। বালিশের ওয়ার বদলালো, মনে করে করে আজকের খরচের হিসাবটা লিখল ডায়েরিতে। ইস্ত্রি করা জামা কাপড় আলমারিতে গুছিয়ে তুলল। শীতটা বাড়ছে, এবার রুম হিটারটা চালাতে হবে। আলমারির মাথা থেকে পারল রুম হিটারটা, প্লাগ লাগিয়ে দেখে নিল যন্ত্রটা ঠিক আছে কিনা। তারপর বেরিয়ে এলো ঘর থেকে। রূপচাঁদের সঙ্গে সঙ্গে রান্নায় হাত লাগিয়েছে। 8:30 নাগাদ দইতাকে নিয়ে বেরিয়ে গেল বোধিসত্ত্ব। ফিরল আধ ঘন্টার মধ্যেই। শীতের রাত, রূপচাঁদ তাড়াতাড়ি নৈশাহারের টেবিল সাজিয়েছে। রাখি খেতে ডাকল বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব বড় গম্ভীর হয়ে আছে। রাখির কোনো আচরণে রুষ্ট হয়েছে কি? ভয় ভয় করছিল রাখির। জোর করে সহজ করতে চাইল পরিবেশটাকে। স্বামীর প্লেটে স্যালাড তুলে দিতে দিতে বলল, শোনো, একটা কথা বলবো? বলছিলাম, মেয়েটার টাইটেল কি গো? কোন মেয়েটা? ওই যে গো, তোমার ওই স্টুডেন্ট দইতা। ও, কেন? আরে বলো না, দরকার আছে। রাখির চোখে রহস্য খেলে গেল। মুচকি মুচকি হাসছে। রন্টুর বউ একটা ভালো মেয়ে খুঁজছিল ওর ছোট ভাইয়ের জন্য। তুমি তো দেখেছো ইন্দ্রনীলকে, খুব ব্রিলিয়ান্ট ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যাদবপুরের। MBA করে স্টিফেন্স ইন্ডিয়ার টপ এক্সিকিউটিভ। বছরে মাইনেই তো শুধু 3.5 লাখ। আচ্ছা, ওর সঙ্গে এই মেয়েটির সম্বন্ধ করা যায় না? বোধিসত্ত্ব চোখ তুলেই নামিয়ে নিল। বাইরের শীতলতার থেকেও হিম গলায় বলল, তুমি কি আজকাল ঘটকালি করছো নাকি? আহা, না করার কি আছে? আত্মীয় স্বজনের জন্য তো লোকে চেনা জানা মেয়েই খোঁজে। ইন্দ্রনীলদের দুবাইয়ে অফিস আছে, মাস কয়েকের মধ্যেই সেখানে চলে যাবে। তার আগে বিয়েটা। আচ্ছা, মেয়েটা কি গো, ব্রাহ্মণ না কায়স্থ? বোধিসত্ত্বর স্বর আরও শীতল। ছাত্র ছাত্রীদের সম্বন্ধ করে বেড়ানোটা আমার কাজ নয়। তুমি কেন করবে? আমি করব। কাল এনো তো মেয়েটাকে, ঠিকানা টিকানা সব আমি জেনে নেব। ও কাল বাড়ি চলে যাবে। ও বেশ, তো তাহলে নয় ক্রিসমাসের পরই। তোমার কি আর কোনো কাজ নেই? হ্যাঁ? বোধিসত্ত্বর গলায় যেন সামান্য ঝাঁঝ। মেয়েটাকে নিয়ে এখন পড়লে কেন বলো তো? আজকালকার মেয়ে, দে ক্যান চুজ দেয়ার ওন লাইফ পার্টনার। আমার তো মনে হয় না যে এই মেয়ের পছন্দ করা কেউ আছে। রাখি হাসল। যদি থাকতোই তাহলে আর মাস্টার মশাইয়ের উপরে এত বেশি টান থাকতো না। দেখছিলাম তো কি মুগ্ধ চোখে তোমার কথা শুনছিল। উইল ইউ প্লিজ স্টপ দিস ননসেন্স? বোধিসত্ত্ব বিস্ফোরিত হল। বলি, আমাকে একটু শান্তিতে খেতে দেবে না উঠে যাব? রাখি নিশ্চুপ হয়ে গেল। চোরা চোখে দেখছিল স্বামীকে। সহসা যেন বদলে গেছে মানুষটার মুখ চোখ। বড় বড় শ্বাস ফেলছে বোধিসত্ত্ব। খাবার খুঁটছে, এক দানাও মুখে তুলছে না। বাইরে তীক্ষ্ণ হুইসলের শব্দ। ইদানিং 2-1টা চুরির ঘটনা ঘটেছে ক্যাম্পাসে। পাহারাদারির বন্দোবস্ত করেছে তাই কর্তৃপক্ষ। সন্ধে হলেই নাইট ওয়াচম্যানরা বেরিয়ে পড়ে। হুইসলের শব্দটা দূরে চলে গিয়েও আবার ফিরে এলো, যেন বাজছে রাখির কানে এক টানা।
বিছানা জুড়ে ছড়িয়ে আছে রাশি রাশি সামগ্রী, মনোরম কারুকাজ করা দামি লেপ, রঙে রং মিলিয়ে নামি কোম্পানির পিলোভার, বেডশিট, চোখ ধাঁধানো মখমলের বেড কভার, তুলতুলে কম্বল, টুকটুকে শাল, বাহারি কার্ডিগান, অজস্র দেশি বিদেশি কসমেটিক্স। শাড়ি তো হবে কম করে প্রায় ডজন খানেক। বালুচরি, জামদানি, বোমকাই, কাঞ্জিভরম, নারায়ণপেট, গাদোয়াল, ঘাটচোলা, চিনন সিল্ক, কলাক্ষেত্রম। আছে বর্ণময় সালোয়ার কুর্তা, আছে মেখলা, আছে কামনা মুদির নাইটি। বিয়ের কার্ডও উপস্থিত, শোভা পাচ্ছে খাটের একধারে। আয়োজন দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছিল দইতা। মা মাঝে মাঝে ফোনে বলতো বটে যে মাসির সঙ্গে কেনাকাটা করতে বেরোচ্ছে রোজ, কিন্তু তা বলে এত দূর এগিয়ে গেছে। মাঘ মাসের 9 তারিখ তো এখন অনেক বাকি। দইতা বিছানার কোণে বসে পড়ল। ক্রিসমাস ইভের সন্ধ্যাটা পাঁশুটে ঠেকছে সহসা। ঘরে ফ্লোরোসেন্ট বাতি কেমন যেন দ্যুতিহীন। এইমাত্র সে ক্যাম্পাস টাউন থেকে ফিরল। পথশ্রমের ক্লান্তি আছে বটে, কিন্তু এমন ঘোর ঘোর তো লাগার কথা নয়। মণিদীপার চোখ জল জল করছে। কিরে মনিয়া, খুশি তো? দইতা উত্তর দিল না। সবই তোর পছন্দ মিলিয়ে মিলিয়ে আমি কিনেছি। এই দেখ না, রেভলনের সেট, ল্যাকমির সেট। শুধু তোর পারফিউম আর বেনারসিটা আমি এখনো কিনিনি, ওগুলো তুমি নিজে পছন্দ করে কিনবে। দইতা এবারও উদাস। মণিদীপা অধৈর্য হয়ে বলল, কিরে, কিছু তো একটা কমেন্ট কর। ভালো লাগছে? কি পছন্দ হচ্ছে না? শাড়িগুলো চয়েসেবল হয়েছে? দইতা মুখ খুলল। এত তাড়াহুড়ো করবার কি দরকার ছিল মা? আরে কোথায় তাড়াহুড়ো, এখন তো আর 1 মাসও হাতে নেই। এরপর তো নেমন্তন্ন করতে ছুটতে হবে, তখন আর বাজার করার সময় পাবো? আমি এলে করতে পারতে, এখন যদি আমি বিয়েটাই না করি। বিয়ে আবার করবে না? মণিদীপা একগাল হাসল। অমন ছেলের জন্য যে কোনো মেয়ের একেবারে নোলা সব সব করবে, বুঝেছ? আহা, কি যে ছেলে, লাখে একটা মেলে। সত্যি কপাল করে এসেছিলি বটে। দইতার চোয়াল শক্ত হয়ে গেল। ও হ্যাঁ, আর একটা জিনিস তো তোকে এখনো দেখানোই হয়নি। বলতে বলতে আলমারি খুলল মণিদীপা। চ্যাপ্টা পিসবোর্ডের একটা বাক্স বের করেছে। এই দেখ, এই জামেওয়ারটা তোর বউ ভাতের, শ্বশুর বাড়ির থেকে দেবে। কালারটা খুব গর্জিয়াস না? টার্কোয়েজ ব্লু। কাল পরশু ব্লাউজ পিস কেটে শাড়িটা আবার কবিতা দিকে ফেরত পাঠাতে হবে। দইতা শাড়িটাকে ছুঁল না, শাড়িটার দিকে তাকিয়েও দেখল না। উঠে চলে যাচ্ছিল। মণিদীপা খপ করে তার হাত চেপে ধরেছে। এই, কি হয়েছে রে তোর? ভালো লাগছে না মা, গা গুলোচ্ছে। ও মা, সে কি রে, শরীর খারাপ? না। মণিদীপা মুচকি হাসল। বুঝেছি, টেনশন হচ্ছে, তাই তো? বিয়ের আগে এরকম হয়। তোর বাবার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর তো আমার সারাক্ষণ শুধু বুক কাঁপত। আমার যে বিয়েটাই করতে ইচ্ছে করছে না মা। দইতার গলার স্বরে এমন কিছু ছিল যে চমকাতে বাধ্য হলো মণিদীপা। মুখের উচ্ছল হাসি হাসি ভাব উবে গেছে। তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করছে মেয়েকে। গলা একটু ভারী করেই বলল, ইচ্ছের কারণটা জানতে পারি? শুনবে? তোমার ভালো লাগবে না। তবু শুনি। তোমাদের চয়েসের ছেলেকে আমার পছন্দ হয়নি, বুঝেছ? কেন? সব কেনর উত্তর হয় না মা। আই ডিসলাইক হিম, ব্যাস। যত সব ঢঙের কথা। তুমি তোমার ওই ডিসগাইজ নিয়েই থাকো এখন। তারপর বিয়ের পর বর নিয়ে আহ্লাদিপানা করলে তখন আমি স্মরণ করিয়ে দেব। মেয়ের হাত ছেড়ে সরে যেতে গিয়েও দাঁড়ালো মণিদীপা। ও হ্যাঁ, শোন, কবিতা দি তোকে জানিয়ে দিতে বলেছে তোদের হানিমুন হবে গোয়ায়। আইটিসির হোটেলও নাকি বুক করা হয়ে গেছে।
ভালোই হলো, কি বল, গোয়া তো তুই যাসনি। দরজায় প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়েছিল দইতা। চোখের পলক না ফেলেই বলল, তোমরা কি আমায় জোর করে বিয়ে দিতে চাও মা? আমার কোনো আপত্তি কি শুনবে না? ও মা, ও কি অলক্ষণে কথাবার্তা মুনিয়া, এখন আপত্তি থাকবেই বা কেন? তোমাকে তো না জানিয়ে কিছু ঠিক করা হয়নি। আমার মতামত চাওয়া হয়নি, বুঝেছ? অমত থাকলে তুই জানাতেই পারতিস, তোর কাছে তো আমরা কোনো কথাই লুকিয়ে রাখিনি। এখন জানাচ্ছি। এখন? সমস্ত ঠিক হয়ে যাওয়ার পর? বিয়েটা তো এখনো হয়নি মা। বিয়েটা আমার, আমার যখন ইচ্ছে আমি অবজেকশন দিতেই পারি। আমি যদি না চাই, আমার ঘেঁটি ধরে বিয়ের পিঁড়িতে তোমরা আমাকে বসাতে পারবে না। মণিদীপার দু চোখ ক্রমশ বিস্ফারিত, যেন দইতার কথাগুলো কানেই ঢুকছে, মগজে নয়। পায়ে পায়ে আবার মেয়ের কাছে এলো, হাত রেখেছে মেয়ের কাঁধে, ধরা ধরা গলায় বলল, কি হয়েছে আমায় খুলে বলতো মুনিয়া, পাগলামি করছিস কেন? আমি সুস্থই আছি, তোমরাই পাগলের মতো সাত তাড়াতাড়ি সবকিছু। রুক্ষ হতে না চেয়েও রুক্ষ হয়ে গেল দইতা। মণিদীপার হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, আমি এখন শুতে যাচ্ছি, আর শোনো, ডোন্ট ডিস্টার্ব মি মা, আমি রাতে খাবও না। মণিদীপার গেঁথে থাকা চোখ সম্পূর্ণ অগ্রাহ্য করে দইতা নিজের ঘরে চলে এলো। দরজা ভেজালো, আলো জ্বালল না, গড়িয়ে পড়ল বিছানায়। অবরুদ্ধ কথাগুলোকে অনর্গল করে একটু কি মুক্তির স্বাদ পাচ্ছে দইতা? বুকটা ছুঁয়ে দেখল দইতা, হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস। কেন এই উত্তেজনা? এক সময় না এক সময় তো কথাটা বলতেই হতো। এরা সব কিছু মিলিয়ে এমন জোট পাকিয়ে ফেলেছে জানলে হয়তো অনেক আগেই। কেন সে বিয়ে করবে সৌমিককে? একটা সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারবে বলে? বছরে দুবার করে পছন্দ মতো জায়গায় বেড়াতে যেতে পারবে সেই জন্য? দামি দামি আসবাবে সাজানো সংসারের মোহে, নাকি একটা প্রেমহীন রতিসম্ভোগের আশায়? ছি ছি ছি, সে তো পশুর জীবন। সবচেয়ে বড় কথা হলো সেই মায়াবী পুরুষটাকে ভুলে যেতে হবে, যার হাতে অনন্ত মহাশূন্যের চাবিকাঠি। ওই রহস্যময় মানুষটাকে ছেড়ে কোন বানানো স্বর্গে সুখ পাবে দইতা? ঘরের আধার গাঢ়তর হচ্ছে ক্রমশ। দইতার সংকল্পও দৃঢ় হচ্ছে প্রতি মুহূর্তে। চোখ বুজে অনুভব করছে সে বোধিসত্ত্বর স্পর্শ, শিরায়, ধমনীতে, রক্তকণিকায়, প্রতিটি রোমকূপে। তীব্র আবেগে তিনি চুম্বন করলেন দইতাকে, গাছের গুঁড়ি হয়ে আশ্রয় দিলেন আবিষ্ট তরুলতাকে। আগুন, মূর্তিমান বৈশ্যানর। শিশুর মতো কি খুঁজছিলেন তিনি দইতার দেহে? দইতা কি আকাশ হয়ে গিয়েছিল? অচেনা ব্রহ্মাণ্ডকে প্রাণ ভরে দেখছিলেন বোধিসত্ত্ব? সৃষ্টি রহস্যের মূলে পৌঁছতে চাইছিলেন কি? অপরূপ এক প্রশান্তিতে ছেয়ে যাচ্ছিল দইতা। বোধিসত্ত্বই তার প্রেম, তার জীবনের প্রথম পুরুষ, তার ঈশ্বর। দইতা শুধুই তার ঈশ্বরে নিবেদিত প্রাণ, সেখানে আর কারোর স্থান হতেই পারে না। মুনিয়া, এই মুনিয়া। প্রবীরের গলা। ফিরল দইতা। দরজা ঠেলে ঢুকে আলো জ্বালিয়েছে প্রবীর, পিছনে বুম্বা। দইতা চোখ কুঁচকে উঠে বসল, শালটা আলগা জড়িয়ে নিল গায়ে। অপ্রসন্ন মুখে বুম্বার দিকে দৃষ্টিপাত করল। কি বুঝল কে জানে? সব সময় বড় বড় হাব ভাব করা বুম্বাও কেমন যেন থতমত খেয়ে বেরিয়ে গেল ঘর থেকে। প্রবীর বিছানায় এসে বসল দইতার সামনে। একটু লঘু সুরেই বলল, মা কান্নাকাটি জুড়ে দিয়েছে তো, কি ভয় দেখিয়েছিস মাকে? ভয়ে? ভয় তো দেখায়নি। দইতার স্বরে এখন আর কোনো জড়তা নেই। আমার মনের কথা আমি সাফ বলে দিয়েছি। প্রবলেমটা কি? হোয়াটস রং উইথ সৌমিক? সে তুমি বুঝবে না বাবা। বোঝাও, যদি আমায় কনভিন্স করতে পারো তবে আমি তোমার পাশে থাকব। আমাদের মেন্টাল লেভেল এক নয় বাবা। তুমি জানলে কি করে?
তুমি কি তাকে মিট করেছো? করেছি, আমার তাকে পছন্দ হয়নি। একটু বুঝি থমকে গেল প্রবীর। তারপর বলল, কবে দেখা করেছিস? অনেক দিন আগে, প্রথম যখন বিয়েটা ঠিক হয়েছিল তখন। ও, তা তখনই বলিসনি কেন? তোমরা তো কেউ আমাকে জিজ্ঞাসাই করনি বাবা। আমার যে একটা মতামত আছে, আমি যে সাবালিকা হয়েছি, এসব কথা তো তোমাদের মনেই হয়নি। শুধু এই কারণেই ওয়েট করছিলি আমাদের অকওয়ার্ড সিচুয়েশনে ফেলার জন্য? প্রবীরের হালকা স্বর ক্রমশ ভারী। সেবারের পরেও তো তুই 2 বার কলকাতায় এসেছিস, আমরা তোর সঙ্গে রেগুলার ফোনে কথাও বলেছি। দইতা চুপ করে রইল। প্রবীর সিগারেট ধরালো, অপাঙ্গে দেখছে মেয়েকে। নীরস স্বরে বলল, সৌমিকের শর্টস কামিংটা কি আমি জানতে পারি? আমি নিজে সৌমিকের সঙ্গে মিশেছি। ও যে শুধু এক্সট্রা অর্ডিনারি ভালো তাই নয়, অ্যাট হার্টও সৌমিক ইজ আ নাইস চ্যাপ। দইতা এখনো চুপ। প্রবীর গলা নরম করে বলল, দেখ মুনিয়া, বিয়ের আগে থেকেই যে একটা ছেলে আর একটা মেয়ের মেন্টাল লেভেল এক হবে, এটা তো টু মাচ অফ এক্সপেকটেশন। হয় না মুনিয়া, হয় না, হতে পারে না। আফটার অল দুজনে দুটো আলাদা আলাদা পরিবারে গড়ে ওঠা মানুষ তো। এই যে ধর না, এই আমি আর তোর মা, বিয়ের আগে আমরা এক ছাঁচের মানুষ ছিলাম না, এমনকি বিয়ের পরেও তো নই। এখনো তো কত কিছুতে আমাদের মেলে না। এই ঠাকুর দেবতা, গুরুদেব, এসব তোর মা মানে, কিন্তু আমি তো মানি না। কিন্তু তা সত্ত্বেও আমরা কি একসঙ্গে থাকি না? ডু উই লুক আনহ্যাপি কাপল? বরং বলতে পারিস উই আর দ্য বেস্ট অফ পেয়ার্স। যে যার মতো চলি, কিন্তু সংসারের সংকটে একসঙ্গে থাকি। সৌমিকের মধ্যেও কিন্তু এই গুণটা আছে, আই ক্যান অ্যাসিওর ইউ। সৌমিক খুব অ্যাডজাস্টেবল ছেলে। দইতা মনে মনে বলল, ব্যক্তিত্বহীন। মুখে বলল, 1000টা খরগোশ জোড়া লাগিয়েও ঘোড়া হয় না বাবা। পছন্দ অপছন্দ তো ভেতরের জিনিস, সে কি তোমার যুক্তি মেনে চলে? এই কথা বললে তো চলবে না মুনিয়া। যুক্তিগ্রাহ্য কোনো কারণ না থাকলে আমাদের কথা তোমায় মানতেই হবে, অন্তত এই মুহূর্তে, যখন আমাদের আর ফেরার কোনো পথ নেই। তুমি দেখছো যে বিয়ের কেনাকাটা হয়ে গেছে, ফার্নিচারের অর্ডার আমি দিয়ে এসেছি, তোমার মা গয়না গড়াতে দিয়ে দিয়েছে, এবং নিজের চোখে পর্যন্ত দেখেছো যে বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। তোমার রায়গড়ের মামা, কানপুরের পিসি, সকলের কাছে চিঠিও পোস্ট করা হয়ে গেছে। সুবীর তো শুধু তোমার বিয়ে উপলক্ষেই অত দূর থেকে আসছে। আর তাছাড়া বাসুদেব বাবুরাও তো কত খরচাপাতি করে ফেলেছেন। দইতার অস্বস্তি হচ্ছিল। বাবা যেন কথার পাকে পাকে জড়িয়ে ফেলছে, তাকে দুর্বল করে দিচ্ছে। বন্ধ জানলার এক ফাঁক দিয়ে কনকনে বাতাস আসছে, তবু যেন গরম লাগছে দইতার। ক্রুদ্ধ বাবার চেয়ে অসহায় বাবার সঙ্গে লড়া অনেক বেশি কঠিন, দইতার তাই মনে হচ্ছিল। খানিক ইতস্তত করে দইতা বলল, ওদের অসুবিধা হবে কেন বাবা? অন্য কোনো মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দেবে, তাকেই না হয় ওসব জিনিস টিনিস। আর সৌমিকের স্যুটের অর্ডার যে দেওয়া হয়ে গেছে, তার কি হবে? মণিদীপা দরজার আড়ালে দাঁড়িয়ে পিতাপুত্রের কথা গিলছিল। বাজ পাখির মতো ঢেয়ে এসেছে ঘরে। আংটি, ঘড়ি, বোতাম, পাঞ্জাবি, এগুলো কি সব বোম্বা পরে ঘুরবে? চরম থমথমে পরিবেশেও দইতার কেমন হাসি পেয়ে গেল। মার সমস্ত শোক এখন শুধু ওইটুকু অপচয়ে কেন্দ্রীভূত হয়েছে। এমনটাই বুঝি হয়। বড় বড় দুঃখের সময় অতি তুচ্ছ কারণ নিয়েও বিলাপ করে মানুষ। মণিদীপা ছাড়ার পাত্রী নয়। প্রবীরকে বলল, শোনো, তুমি ওকে বেশি পাত্তা দিও না তো। বেশি দিগ্গজ হয়ে এখন বেশি পাখনা গজিয়েছে না? আহ, তুমি যাও তো। মণিদীপাকে প্রায় ঠেলে বাইরে পাঠিয়ে দিল প্রবীর। দরজা ভেজিয়ে দিয়ে আবার বসেছে মেয়ের পাশে। বন্ধুর স্বরে বলল, দেখছিস তো তোর মা কেমন ক্ষেপে গেছে। শোন, মন থেকে সব ঝেড়ে ফেল, নর্মাল হ। দইতা কষ্ট করে হাসল। প্লিজ বাবা, এসব আমি করতে পারবো না। তুই আমাদের মান সম্মানের কথাও ভাববি না মুনিয়া? প্রবীরের দুচোখ করুণ হয়ে গেল।
যেন এক মাল্টিন্যাশনাল কোম্পানির জাঁদরেল অফিসার প্রবীর মিত্র নয়, যেন এক দিনহীন বাপ মেয়ের কাছে ভিক্ষে চাইছে। আমাদের আমাদের মুখটা তুই রাখ মুনিয়া। তুমিও কেন বুঝছো না বাবা? আমার পক্ষে সৌমিককে বিয়ে করা সম্ভব নয়, আমার উপায় নেই। প্রবীরের ভ্রুতে ভাঁজ পড়ল, চোখের ভাষা বদলে গেছে, গলার স্বরও। তুই কি আর কাউকে ভালোবাসিস? দইতা চমকে বাবার দিকে তাকালো, পরক্ষণেই মাথা নামিয়ে নিয়েছে, মৃদু স্বরে বলল, কে সে? উত্তর নেই। আমাদের চেনা কেউ? না। তোর ইউনিভার্সিটির ছেলে? না। তাহলে কলকাতার? না। তবে কে সে? আবার দইতার মুখে শব্দ নেই। এতক্ষণে বুঝি প্রবীরেরও ধৈর্যের বাঁধ ভাঙল। হেয়ালি করছিস কেন? যাকে ভালোবাসিস তাকে নিয়ে আয়। দইতার মুখ ফসকে বেরিয়ে গেল, তাকে আনা যাবে না। কেন? সে কি হিমালয় পর্বত? দইতা আবার চুপ করে গেল, মনে মনে বলল, তার চেয়েও বড়। প্রবীর সন্দিগ্ধ চোখে বলল, সে করে কি? হ্যাঁ, রাস্তার লোফার টোফার নাকি? দইতা মুখে কুলুপ এঁটে রইল, মনে মনে বলল, ছি বাবা, ও কথা বললে তোমার জিভ খসে যাবে। প্রবীর আর থাকতে পারল না, বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, পায়চারি করছে ঘরে, উত্তেজিত স্বরে গজগজ করছে। আমি বুঝতে পারছি না, হোয়াট ননসেন্স ইজ গোয়িং অন। আমাদের পছন্দ করা ছেলেকে তুমি বিয়ে করবে না, তোমার পছন্দের ছেলেকে তুমি নিয়ে আসবে না, তাহলে ডেডলক অবস্থাটা কাটবে কি করে? হ্যাঁ, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের যে বলবো বিয়েটা ভেঙে দিচ্ছি, তার তো একটা গ্রাউন্ড চাই নাকি? দইতা পুট করে বলে উঠল, ছেলেটার নামে একটা কিছু রটিয়ে দাও না বাবা, বলে দাও যে আগে জানতে না, এখন জেনেছ। ছি 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 মুনিয়া, একটা নিরীহ ভালো ছেলের নামে আমি একটা বদনাম রটাবো, এই পরামর্শ তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, এই শিক্ষা কি পেয়েছ তুমি? প্রবীরের ধিক্কার তীক্ষ্ণ শলাকার মতো বিঁধল দইতাকে। একটুক্ষণ মাথা হেঁট করে রইল দইতা, তারপর ভার গলায় বলল, তাহলে সত্যি কথাটাই বলো বাবা, বলো যে তোমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে, সে বিয়ে করতে চাইছে না। প্রবীর মেয়ের পাশে এসে বসল, আবার হাত রাখল মেয়ের মাথায়। লোক জানাজানির দরকারটা কি? কাকে তুই ভালোবাসিস আমায় খুলে বল, আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব। হ্যাঁ, বাসুদেব বাবুদের কাছে আমাদের একটু ছোট হতে হবে, কিন্তু কি আর করা, বুঝছিসই তো, অলরেডি প্রায় লাখ টাকার উপর খরচা হয়ে গেছে, খেটে রোজগার করা পয়সা। প্রবীরের স্পর্শে বুকটা টলমল করে উঠল দইতার, ঝোঁকের মাথায় বলে ফেলল, আমার সঙ্গে তার বিয়ে হবে না বাবা, হতে পারে না। কেন? দইতার গলা কেঁপে গেল। হি ইজ অলরেডি ম্যারিড। মানে? চাবুক খেয়ে যেন ছিটকে সরে গেল প্রবীর। তুই তুই একটা বিবাহিত লোকের সঙ্গে প্রেম করছিস? হ্যাঁ, ভেবেছিস কি তুই? হ্যাঁ, স্বাধীনতা দিয়েছি বলে একেবারে মাথায় চড়ে বসেছিস? এটা স্বাধীনতা না, বুঝেছ? এটা স্বেচ্ছাচার। তোর এত বড় স্পর্ধা, তুই আবার সেটা আমার সামনে উচ্চারণ করিস? দইতা মিনমিন করে বলল, আমি তো বলতে চাইনি বাবা, তুমি তো জোর করলে। ফের কথা? চুপ, একদম চুপ। প্রবীর গর্জে উঠল, কে সেই লোক? হ্যাঁ, কে সেই লোক যে আমার মেয়ের সঙ্গে অ্যাডাল্টারি করছে? আমি আমি পুলিশে খবর দেব, তার কোমরের দড়ি দিয়ে আমি রাস্তায় ঘোরাবো। প্রবীরের চিৎকারে মণিদীপা আর বুম্বাও ছুটে এসেছে ঘরে। তাদের উপেক্ষা করে দইতা বেপরোয়ার মতো বলে উঠল, যাকে চেনো না তার সম্পর্কে তুমি উল্টোপাল্টা কথা বলতে পারো না বাবা। আমি তাকে ভালোবাসি, সেটা আমার ব্যাপার, কিন্তু তুমি তাকে জড়াচ্ছ কেন? ক্রোধে বিমূঢ় হয়ে গেছে প্রবীর, মুখে আর কথা ফুটছে না। মণিদীপা হাউমাউ করে উঠল, কি কি হয়েছে গো? হ্যাঁ, কাকে জড়ানোর কথা হচ্ছে? আর কি, আমাদের বংশের মুখে চুন কালি পড়ে গেল।
প্রবীরের গলা ঘড়ঘড় করে উঠল। তোমার গুণধর মেয়ে কোন এক বিয়ে থা করা বজ্জাতের সঙ্গে প্রেম করছে, সেই জন্যেই নাকি তিনি বিয়ে করতে পারবেন না। ও মা গো, এ কি সর্বনেশে কথা গো! মণিদীপা ডুকরে উঠল, মেয়েকে ঝাঁকাচ্ছে দুহাতে। হ্যাঁ মুনিয়া, মুনিয়া, কি বলছিস কি তুই? দইতার আর লজ্জা সংকোচ নেই, দ্বিধা কেটে গেছে তার। স্পষ্ট গলায় বলল, তোমরা এমন করছো যেন এই ঘটনা পৃথিবীতে এই প্রথম ঘটল। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, ইনসিডেন্টালি আর অ্যাক্সিডেন্টালি হি ইজ ম্যারিড। যেহেতু একজন বিবাহিত লোককে বিয়ে করা আইন পারমিট করে না, সেহেতু আমি বিয়েই করব না। এতে তোমাদের এত গায়ে লাগছে কেন? আমি কিভাবে আমার জীবনটাকে লিড করব সেটাও কি আমার বেছে নেওয়ার কোনো অধিকার নেই? চুপ, একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। বুনো ষাঁড়ের মতো তেড়ে এলো প্রবীর। এখন আর তার হিতাহিত জ্ঞান নেই। সাপটে চর কষিয়েছে মেয়েকে, দাঁতে দাঁত ঘষে বলল, ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা? তোমার ভালোবাসা আমি একেবারে ঘুচিয়ে দেব। কোনো বাদরামি আমি সহ্য করব না, এই আমি বলে দিচ্ছি। শোনো, ওই সৌমিককেই তোমায় বিয়ে করতে হবে। আজ থেকে তুমি বাড়ি থেকেই বেরোবে না টিল ইওর ম্যারেজ। খাটের কোণে ছিটকে পড়েছিল দইতা। বুঝিবা বাবার চণ্ড মূর্তিতে বিহ্বল হয়ে পড়েছিল কয়েক মুহূর্ত। কখনো কোনো দিন বাবা তার গায়ে হাত তোলেনি, আজই প্রথম। হতচকিত দশা কাটিয়েই ফুঁসে উঠেছে আবার। তোমরা কি ভেবেছ? হ্যাঁ, ফোর্স করে আমার বিয়ে দেবে? পারবে না। দেখি পারি কিনা, দেখি তোর কোন লাভার এসে আটকায়। লাভার আটকাবে কেন? আমিই আটকাবো। আমি পুলিশে খবর দেব। দেখবো একটা সাবালিকা মেয়েকে তোমরা কি করে জোর করে বিয়েতে বসাও। শুনছো? শুনছো মেয়ের কথা? কিচ্ছু বলার নেই, আমার আমার কিচ্ছু বলার নেই। মণিদীপা কেঁদে ফেলল। এই মেয়েকে আমি গর্ভে ধারণ করেছিলাম। উফ ভগবান, কেন আতুরেই আমি নুন খাইয়ে মেরে ফেলিনি ওকে। ও মরে গেছে, আমার চোখে ও মরে গেছে। আজ থেকে ভাববো আমার কোনো মেয়ে নেই। বলতে বলতেই আবার প্রবীর তেড়ে এসেছে মেয়ের দিকে। আগুনের গোলার মতো বনবন করে ঘুরছে তার দু চোখ। স্বাধীনতা? হ্যাঁ, স্বাধীনতা দেখাচ্ছ না? সাবালিকা দেখাচ্ছ? আমারই পয়সায় খাবে আর আমারই বুকে বসে আমার দাড়ি অপড়াবে? হ্যাঁ, এই আমি শেষবারের মতন বলছি মুনিয়া। শেষবারের মতো কি বলছে প্রবীর শোনা হলো না দইতার। বুম্বা টেনে সরিয়ে নিয়ে গেছে বাবাকে। ছি 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 মুনিয়া, ছি। তুই তাহলে এই? হ্যাঁ। মণিদীপা দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, দুদিকে মাথা ঝাঁকাচ্ছে। তোর বাবা তোকে কত ভালোবাসে, আর তুই তুই তাকে এইভাবে আঘাত দিলি? তোর নরকেও ঠাঁই হবে না মুনিয়া, তোর নরকেও ঠাঁই হবে না। বুম্বার গম্ভীর স্বর শোনা গেল। মা, চলে এসো। প্রবল ঝড়ের পর নিথর হয়ে গেছে বাড়ি, যেন শ্মশান ভূমি কিংবা কবরখানা। আধুনিক ফ্ল্যাট জীবনের একটা সুবিধে আছে, কেউ কারো অন্দরমহলে উঁকি দেয় না। এই চিৎকার কান্নাতেও টনক নড়েনি কোনো প্রতিবেশীর। হয়তোবা আড়ালে ফিসফাস করবে, তবে মুখে কিছু বলবে না। আজ অবশ্য সেই সম্ভাবনাও কম। আনন্দের ফোয়ারা ছুটছে বাইরে। পাশের ফ্ল্যাটে ক্রিসমাস ইভের পার্টি চলছে। হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে হর্ষধ্বনি। দেওয়াল ফুঁড়ে আসা ওই আওয়াজ আঘাত করছে এই ফ্ল্যাটের নৈশব্দকে। আরও প্রকট হয়ে উঠছে শব্দহীনতা। দইতা বসে আছে, বসেই আছে, যেন সে এক দারুভূত প্রতিমা, নড়বেই না কোনো দিন। চোখের কোলে শুষ্ক জলের রেখা, গা থেকে খসে পড়া শাল লুটোচ্ছে বিছানায়। তাকে ছুঁয়ে যাচ্ছে কনকনে হাওয়া। এখন আর শীত তাপ কোনো কিছুরই অনুভূতি নেই দইতার। রাতটা কেটে গেল, কি করে যে কাটল তা দইতা নিজেও জানে না। মগ্ন চৈতন্যের ওপার থেকে বুম্বা বুঝি ডেকেছিল একবার, খেতে বলেছিল। দইতা সাড়াও দেয়নি। একসময়ে জড়িয়েও এসেছিল দু চোখ, অজান্তেই। তন্দ্রা ছিঁড়তেই টান টান হলো দইতা। পলকের জন্য বোধিসত্ত্বর মুখটা মনে পড়ল। পরক্ষণেই মা বাবার মুখ।
কালকের ঘটনার অনুপুঙ্খ। ফুসফুস করে বড় বড় কয়েকটা দীর্ঘ শ্বাস ফেলল, তারপর আপন মনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল কিছুক্ষণ। না, বোধিসত্ত্বকে ছাড়া দইতা বাঁচবে না। অচঞ্চল পায়ে বাথরুম থেকে ঘুরে এলো দইতা। কালকের কিডস ব্যাগটা বিছানাতেই পড়ে আছে, এখনো খোলা হয়নি। ওয়ার্ড্রোব থেকে আরো দুটো সালোয়ার কামিজ বের করে চেপে চেপে তাতে ভরে নিল। শান্ত মাথায় টেবিল চেয়ারে বসে চিঠি লিখল একটা, বাবার উদ্দেশ্যে। সে যে ক্যাম্পাস টাউনেই ফিরছে সেটা বাড়ির লোকের জানা দরকার, না হলে থানা পুলিশের হুজ্জত হতে পারে। তাছাড়া যাদের সে কোনোভাবেই সুখী করতে পারল না, তাদের আর উতলা করে কি লাভ। চিঠিটাকে টেবিলে খোলা অবস্থায় রেখে দইতা কিডস ব্যাগ কাঁধে তুলে নিল। মায়া ভরা চোখে ক্ষণিক তাকিয়ে রইল বিছানার দিকে। ঘরটাতেও চোখ বুলল। আর হয়তো কোনোদিনই এখানে ফেরা হবে না তার। ড্রয়িং স্পেসে এসেও পা আচমকা মাটিতে গেঁথে গেল দইতার। বাড়ির সকলে এখন গাঢ় ঘুমে। দইতা চোখ বুজে কান খাড়া করল। নিঃশ্বাসের শব্দ শোনা যায় কি? বাঁ হাতের চেটোয় চোখের কোণ মুছল দইতা। নিঃসাড়ে ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে পড়ল। দইতার সামনে এখন এক অন্ধকার মাখা ভোর, কুয়াশায় ঢাকা। স্লিপ পাঠিয়ে হোস্টেলের বাইরের গেটে অপেক্ষা করছিল সৌমিক। সঙ্গে সঙ্গে একটা চাপা টেনশনেও ভুগছিল। দুম করে এভাবে চলে আসাটা কি উচিত হলো তার? যদি এখন দইতা দেখা না করে, যদি দরজা থেকেই হাঁকিয়ে দেয়? বছরের শেষ দিন আজ। জব্বর ঠান্ডায় কলকাতার চেয়েও শীতটা এখানে অনেক বেশি, সম্ভবত খোলামেলা বলেই। প্রায় 1টা বাজে এখন, অর্থাৎ প্রখর মধ্যাহ্ন। অথচ রোদ্দুরের তেজ দেখে তা টের পাওয়ার উপায় নেই। কেমন যেন একটা মরা মরা ভাব। তাপ নেই, শুধু রংটাই আছে। বাইরে হিমমাখা কনকনে হাওয়া, জামা সোয়েটার সব ভেদ করে যেন ঢুকে যাচ্ছে হাড়গোড়ে। ঠান্ডার ঝাপটায় চারিদিকের গাছপালা কাঁপছে ঠকঠক। প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত অনন্ত দীর্ঘ মনে হয়। মাত্র 5 মিনিটেই হাঁপিয়ে উঠেছিল সৌমিক। ঝোঁকের মাথায় এভাবে ছুটে আসার মূর্খামির জন্য নিজেকেই ধমকাচ্ছিল। এমন সময় ফিরল মহিলাটি। দরজা থেকেই ঘোষণা করল, শুনুন, দইতা মিত্র নেই। সৌমিক এগিয়ে গেল। সন্দিগ্ধ স্বরে বলল, কিন্তু তা কি করে হয়? হোস্টেলেই তো থাকার কথা। হ্যাঁ, একটু আগেও ছিল, এখন তো ঘর তালা বন্ধ। ও, তা গেছে কোথায়? বলতে পারবো না। আপনাদের খাওয়ার ঘরে নেই তো? মেয়ে তো কম, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ চুকে গেছে। ও, এলে কি কিছু বলতে হবে? সৌমিক একটুখানি ভাবল, যদি দেখাই না হয় মিছিমিছি আর আগমন বার্তা জানিয়ে লাভ কি? নিজেকে কি তাতে আরো খেলো করা হবে না? এমনিতেই হয়তো দইতা হাসছে মনে মনে, বিয়ের শখ উঠলে ওটা ছেলেটাকে জব্দ করতে পেরেছে বলে। একটু গলা ছাড়ল সৌমিক। না, দরকার নেই, থাক। আপনি আসছেন কোত্থেকে? যাক, শেষ পর্যন্ত প্রশ্নটা করেছে তাহলে। সৌমিক কোনো উত্তর দিল না। ঘুরে হাঁটা শুরু করল, অন্যমনস্ক মুখে, ফাঁকা চোখে। টান টান স্নায়ুতন্ত্রী ঝিমিয়ে পড়েছে সহসা। সেই কোণ ভরে ওঠা, এতটা পথ আসা, এত আকাঙ্ক্ষা, উদ্বেগ, প্রশ্ন, উত্তেজনা সবই যেন অর্থহীন মনে হচ্ছে এখন। দইতা মিত্র প্রত্যাখ্যান করেছে বলেই কি সৌমিক বাসুরায়ের জীবনটা অন্ধকার হয়ে গেল? ফু, আছে কি দইতার মধ্যে? রূপ, গুণ, ফিগার, স্মার্টনেস সবেতেই তো ওই মেরে কেটে অ্যাবাব অ্যাভারেজ। সৌমিক টুস্কি বাজালে ওর চেয়ে ঢের ঢের গুণবতী মেয়ে সৌমিকের দরজায় একেবারে লাইন লাগাবে।
কিন্তু তাহলে সৌমিক সত্যি এলো কেন? কবিতা বসু রায় তো বলেইছে ওই বিশেষ দিনে যেখান থেকে হোক একটা হুর পরি জোগাড় করে আনবে। কথাটা মনে পড়তেই সৌমিকের কেমন যেন গা গুলিয়ে উঠল। আবার সেই কবিতা বসু রায়ের চক্কর। একটি বারের জন্য হলেও সে কবিতা বসু রায়ের পাতা ফাঁদে প্রলুব্ধ হয়েছিল, কিন্তু ওই মেয়ে পুতুল খেলার সব আয়োজনকে একেবারে লাথি মেরে ভেঙে দিয়েছে। শুধু এই জন্যই তো দয়িতার কাছে সৌমিকের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু সেই বোধটাই বা জাগে কই? উল্টে এক হীনমন্যতা বোধ সর্বক্ষণ কুরে কুরে খেয়ে চলেছে সৌমিককে। বুক আচ্ছন্ন হয়ে আছে তীব্র অপমানে। ঝোড়ো মেঘের দাপাদাপি চলছে সেখানে, গর্জন বাজাচ্ছে, বিদ্যুৎ ঝলকাচ্ছে। একবার মনে হচ্ছে মেয়েটাকে সামনে পেলে গলা মুছড়ে মেরে ফেলে। পরক্ষণেই এক অন্তিম হাহাকারে যেন ছেয়ে যাচ্ছে হৃদয়। কান্না পাচ্ছে সৌমিকের। কেন এমন হলো সৌমিকের? কি হলো? সৌমিক হাঁটছে, উদ্দেশ্যহীন। শরীর ছেড়ে যাচ্ছে ক্রমশ, পেট চুই চুই করছে। ইউনিভার্সিটির মেন গেটের সামনে এসে এদিক ওদিক দেখল। পথ প্রায় শুনশান, একটি পড়ুয়াও চোখে পড়ে না। ছুটি বলেই কি? এত ঝকঝকে রাস্তাঘাট, সার সার বৃক্ষরাজি, এত সুন্দর সুন্দর ছড়ানো ছিটানো বিল্ডিং, সবই বড় নিঝুম। দেখে মনে হয় কোনো জাদু ছোঁয়ায় যেন ঘুমিয়ে আছে জায়গাটা। এই নিদ্রিত পুরীতে কোথায় একা একা ঘুরে মরছে দয়িতা? মেন গেট ছাড়িয়ে খানিক গেলে চায়ের দোকান। খদ্দেরহীন ফাঁকা বেঞ্চি হু হু করছে। ঝাপের ভেতর আলো আর মুড়ি দিয়ে ঢুলছে দোকানদার। সৌমিক পায়ে পায়ে দোকানে এলো। একটু চা হবে ভাই? শুধু চা? আর কি আছে? লোকটা চোখ কচকালো। রুটি টোস্ট হবে, ডিম ভাজা আর বিস্কুট আছে। বেশ, টোস্ট ডিম ভাজাই দাও। সৌমিক বেঞ্চিতে বসল। আর শোনো, আগে এক কাপ চা দাও। স্টোভ চালিয়ে কেটলি বসালো লোকটা। ডিম গুলছে বাটিতে, পেঁয়াজ লঙ্কা সব কুচোচ্ছে। রাস্তা কাঁপিয়ে ধুলো উড়িয়ে একটা ট্রাক হুশ করে ছুটে গেল। উড়ন্ত ধুলো থিতিয়ে আসার আগেই সৌমিকের চোখের মনি স্থির। দয়িতা না? হ্যাঁ, দয়িতাই। ইউনিভার্সিটির মেইন গেটের পাশের ছোট্ট দরজাটা দিয়ে বেরিয়েছে দয়িতা। মাথা নিচু করে হোস্টেলের দিকে চলেছে। পরনে কালো জিন্স, গায়ে কালো শাল, চুল খোলা, যেন মূর্তিমতী শোক প্রতিমা। সৌমিক কিছুতেই সুস্থির হয়ে বসে থাকতে পারল না। চেঁচিয়ে ডাকল, দয়িতা, দয়িতা। দয়িতা চমকে দাঁড়ালো, চোখ কুঁচকে তাকাচ্ছে এদিক ওদিক। সৌমিককে চিনতে যেটুকু সময় লাগলো সেটুকুই বুঝি স্থানও ছিল দয়িতা। তারপর এগিয়ে এলো অনাড়ষ্ট ভঙ্গিতে। ভ্রু বেঁকিয়ে কৈফিয়তের সুরে জিজ্ঞাসা করল, তুমি এখানে? সরাসরি আপনি থেকে তুমি। সম্ভাব্য সম্পর্ক ছিঁড়ে যাওয়ার সূত্রেই কি এই তাচ্ছিল্য? সৌমিকের গলা আপনা আপনি তেতো হয়ে গেল। বুঝতেই তো পারছো কেন এসেছি। না, আমি তো বুঝলাম না কিছুই। কথা সাজানোই ছিল। সৌমিক অভিভাবকের সুরে উগরে দিল, তুমি কিন্তু ভারী অন্যায় কাজ করেছ দয়িতা। অন্যায়? কি অন্যায়? কিসের অন্যায়? আমার জীবন আমার মতো করে আমি চালাবো, এতে ন্যায় অন্যায়ের আবার কি আছে শুনি? কি তেজ, কি ঔদ্ধত্য! স্বাভাবিক নার্ভাসনেসটা উবে গেল সৌমিকে। রুক্ষ স্বর বেরিয়ে এলো, তুমি বলতে চাও তোমার ওভাবে বাড়ি থেকে চলে আসাটা ঠিক কাজ হয়েছে? তুমি জানো তোমার বাবা মার কি অবস্থা এখন? অনুমান করতে পারি, কিন্তু আমি হেল্পলেস। ওদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলা আমার পক্ষে তো আর সম্ভব ছিল না। কিন্তু তুমি তো আমাকেও বলতে পারতে, আমি না হয় বিয়েটা কি? হ্যাঁ, তুমি বিয়েটা ভেঙে দিতে? দয়িতার ঠোঁট বেঁকে গেল। আমি কি তোমায় অ্যাপ্রোচ করিনি? হ্যাঁ করেছ, কিন্তু সে তো কপট অ্যাপ্রোচ। সৌমিক ফস করে বলে ফেলল, তুমি আমায় মিথ্যে বলেছিলে। মিথ্যে? মিথ্যে নয়,
আমি তোমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করিনি যে তুমি কাউকে পছন্দ করো কিনা। তুমি না বলেছিলে বলেই না আমি। কথাগুলো বলতে পেরে অনেকটা যেন তৃপ্তি বোধ করল সৌমিক। হাত উল্টে বলল, নিজে দোষ করলে আর শাস্তি পাচ্ছে বাবা মা। আশ্চর্য। শোনো, ডোন্ট টক লাইক এ গুরু ঠাকুর। দইতা তরচরি নাড়ালো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। চা বানিয়ে ডাকছে লোকটা। ঘুরে গিয়ে গ্লাস হাতে নিল সৌমিক। খানিক তফাৎ থেকে নিষ্পলক চোখে দেখছে দইতাকে। ওই রাগ রাগ মুখেও কি অপরূপ শিশুর সারল্য। বিচিত্র এক মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল সৌমিক। মেয়েটা যেন নেশার মতো টানছে এখনো। বোকা বোকা মুখে হাতের গ্লাস নেড়ে জিজ্ঞাসা করল, দইতা চা খাবে কিনা। অবাধ্য ঘটকির মতো দুদিকে মাথা নাড়ালো দইতা। নরম গলায় সৌমিক ডাকল, ঠিক আছে, খেতে হবে না, এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। দইতা এলো বটে, তবে বেশ খানিকটা ব্যবধান রেখে দাঁড়ালো। অবজ্ঞার স্বরে বলল, আমার কিন্তু তোমার সঙ্গে কোনো কথা নেই। সৌমিক মনে মনে বলল, জানি তো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবা মার সঙ্গে তুমি মিটমাট করে নাও, আমাকে তোমার বিয়ে করতে হবে না। দইতা কুট চোখে তাকালো। তুমি কি বাবা মার দূত হয়ে এসেছ? না, কেউ জানেই না যে আমি এখানে এসেছি। ও আচ্ছা, মহৎ সাজার শখ হয়েছে বুঝি? আমার কোনো কিছু সাজারই বিন্দু মাত্র শখ নেই। আমি শুধু চাই আমাকে কেন্দ্র করে একটা ফ্যামিলিতে বাবা মার সঙ্গে মেয়ের রিলেশনটা নষ্ট না হোক। আচ্ছা, বেশ, ধন্যবাদ। আমার সঙ্গে আমার বাবা মার কি রিলেশন হবে সেটা আমিই বুঝে নেব। এ ব্যাপারে বাইরের লোকের নাক গলানোর কোনো প্রয়োজন নেই। কথাগুলো চিপিয়ে চিপিয়ে বলল দইতা, এবং প্রায় সঙ্গে সঙ্গে কাঁধ ঝাঁকিয়ে হাঁটা দিয়েছে। তার গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকটা ভারী হয়ে এলো সৌমিকের। অর্থহীন মন কেমন করা, যুক্তিহীন বিষাদ। দইতার কাছ থেকে অন্য কোনো ব্যবহার কি প্রত্যাশা করেছিল সে? সৌমিক কি ভেবেছিল যে তাকে দেখে উদ্বাহু হয়ে নৃত্য করবে দইতা? টোস্ট অমলেট রেডি। সৌমিককে ডাকছে লোকটা। বেঞ্চিতে এসে বসলো সৌমিক। খিদেটা মরে গেছে, জিভ বিস্বাদ। পাউরুটির কোণ খুঁটলো একটু, মুখে তুলতে পারল না। প্লেট সরিয়ে পার্স বের করলো। কত হয়েছে ভাই? খেলেন না যে? না থাক, ভাল লাগছে না। লোকটা চোখ পিটপিট করলো। 60 টাকা দেন। দাম মিটিয়ে উঠে পড়েছে সৌমিক। আবার দইতা। যেভাবে হনহন করে গিয়েছিল সেভাবেই ফিরে আসছে কটকটিয়ে। সৌমিকের সামনে এসে ঝপ করে দাঁড়িয়ে পড়ল। এই শোনো, তুমি কি শুধু বাবা মার কথা শোনাতে এসেছিলে? সৌমিক থমকে গেল। সত্যি তো, কি কথা বলতে এসেছিল সে? তার ছুটে আসাটা তো নেহাতে এক অন্ধ আবেগের তাড়না। কেন দইতা বিয়েটাকে এগোতে দিয়েও ভেঙে দিল? কেন তাকে শুধুমাত্র অপমান করল? এসব প্রশ্ন আর করার কি কোনো মানে হয়? আসল সত্যিটা হলো সে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। পতঙ্গের মতো ছুটে আসছে আগুনের দিকে। কিন্তু এ কথাও কি আর উচ্চারণ করা যায়? সৌমিক ঢোক গিলে বলল, যা বলার তুমি তো বলেই দিয়েছ, আমার আর কি বা বলার থাকতে পারে। কথাটায় চোরা ক্ষোভ ছিল, বুঝি অনুভব করলো দইতা। একটুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ, তারপর হাঁটা শুরু করলো পাশাপাশি। অপাঙ্গী এক ঝলক সৌমিককে দেখে নিয়ে হঠাৎ নরম গলায় বলল, আমি বুঝতে পারছি সৌমিক, আমার কাজটা ঠিক হয়নি। তুমি হয়তো হিউমিলিয়েটেড ফিল করছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো। সরি সৌমিক, আই এম এক্সট্রিমলি সরি। সৌমিক নীরব। দইতা আবার একটু সময় নিয়ে বলল, তুমি খুব ভালো ছেলে সৌমিক, তোমাকে রিজেক্ট করার কোনো কারণ আমার নেই। কিন্তু কোনো কোনো ব্যাপারে মানুষ কখনো কখনো তো খুব অসহায় হয়ে পড়ে। আই এম রিয়েলি হেল্পলেস সৌমিক। প্রায় বিড়বিড় করে সৌমিক প্রশ্ন করল,
ভাগ্যবানটি কে তা জানতে পারি? দইতা ঝটিতে মুখ তুলেছে, ভ্রু কুঁচকে সৌমিককে দেখে নিল একটু, তারপর বলল, তোমাকে অবশ্য বলাই যায়, ইউ হ্যাভ সাম রাইট টু নো। আমি একজন অধ্যাপককে ভালোবাসি, প্রফেসর বোধিসত্ত্ব মজুমদার। নামটা শুনেছ? বোধিসত্ত্ব মজুমদার মানে সেই বিজ্ঞানী? কদিন আগে কাগজে যার একটা বিরাট ইন্টারভিউ বেরিয়েছিল। তবে শুধু বিজ্ঞানী নন, একজন বিখ্যাত বিজ্ঞানী। ফ্যাল ফ্যাল করে তাকালো সৌমিক। কিন্তু তিনি তো অনেক সিনিয়র লোক, এজেড মানুষ। ভালোবাসার সঙ্গে বয়সের কি সম্পর্ক? দইতার স্বরে সামান্য বিরক্তি যেন। আর তিনি মোটেই বুড়ো নন, ফিজিক্যালি মেন্টালি অনেকের থেকেই অনেক বেশি ইয়াং। তার ফ্যামিলি নেই? অফকোর্স আছে, বউ আছে, কলেজে পড়া ছেলে আছে, কিন্তু তাতে আমার কি যায় আসে? আমি তাকে ভালোবাসি আর তিনি আমাকে ভালোবাসেন, ব্যাস। সৌমিকের বাক্য স্ফূর্তি হচ্ছিল না। মেয়েটা পাগল না নির্বোধ? বয়স্ক অধ্যাপকরা বেশিরভাগই ধোঁয়াটে স্বভাবের মানুষ হয়, বিশেষ করে বিজ্ঞানীরা। সৌমিক যতদূর জানে এদের সাংসারিক জ্ঞানগম্যও অত্যন্ত কম। এমন একটা লোকের পায়ে মন প্রাণ নিবেদিত করে কি পাবে দইতা? আর সে অধ্যাপকই বা কি? একটা বাচ্চা মেয়ের সঙ্গে নীতিজ্ঞান বিবর্জিত হয়ে দিব্যি লটখট চালিয়ে যাচ্ছে। দইতা চুল দুলিয়ে হাসল। আমি জানি তুমি কি ভাবছো, আমাদের সম্পর্কের পরিণতি কি কি তাই তো? বলতে বলতে দইতা উদাস, দূর মনস্ক, শীতের বাতাসের মতো ফিসফিসে স্বরে বলে চলেছে, সব সম্পর্কেরই কি আর একটা নিখুঁত গোল পরিণতি থাকে? তারও কিছু হেল্পলেসনেস আছে, বাইন্ডিংস আছে। আমার ফিউচার আমি এখন তার উপরেই ছেড়ে রেখেছি। জানি কনভোকেশনাল বাবা মার পক্ষে এটা হজম করা খুব কঠিন। আর তাছাড়া কঠিন কেন, বেশ অসম্ভব। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি ওদের ছেড়ে চলে এসেছি, ধরে নিতে পারো চিরকালের জন্য। এই যে হোস্টেল দেখছো, এখানেও আমি বেশি দিন থাকবো না। দরকার হলে না হয় টাউনে চলে যাব। টিউশনি খুঁজছি জানো, নিজের খরচা আমি নিজেই চালাবো। ফাইনাল পরীক্ষা অবধি অবশ্য এভাবে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে, তারপর একটা চাকরি ঠিক জোগাড় করে নেব। বিপুলা এই ধরনীতে একটা মানুষের পেটের ভাত জোগাড় করার মতন বিদ্যে আমার আছে। বুঝতে পারছো তো কথাগুলো তোমায় কেন বলছি? সৌমিক শুকনো গলায় বলল, আর কেন, আমাকে শোনাতে ইচ্ছে হচ্ছে তাই। আজ্ঞে না স্যার, আমি চাই আমার প্রতিটি কথা তুমি বাড়িতে গিয়ে রিপোর্ট করো, নট অ্যাজ আ খোঁচর বাট অ্যাজ এ মেসেঞ্জার। আর শোনো, বাবাকে বলো যখন তাদের কথা আমি শুনলামই না, তখন তাদের উপর ডিপেন্ডেন্টও আমি থাকতে চাই না। আর এটাই তো লজিক্যাল, তাই না? সৌমিকের মুখ গোমড়া হলো। আমি কেন তাদের বলতে যাব? আগেই তো বললাম কেউ আমাকে এখানে পাঠায়নি, আর আমিও কাউকে বলে আসিনি। তাহলে তুমি নিজেই জেনে রাখো, আমার সিচুয়েশনটা তো বুঝলে, অতএব নো মোর হার্ড ফিলিংস। বলেই দইতা হাত বাড়িয়ে দিল। তুমি কি এখন থেকে আমার বন্ধু হতে পারো না? সৌমিক সম্মোহিতের মতো ধরে ফেলল হাতখানা। খুব নরম হাত নয়, তবে বেশ উষ্ণ। ছুঁলেই যেন শিরা ধমনীতে বহমান রক্তকণিকারা চঞ্চল হয়ে ওঠে। হাতটা হাতে রেখেই সৌমিক অস্ফুটে বলল, তোমায় একটা কথা বলবো। কি? তোমার কি মনে হয় না যে তুমি ভুল করছো? জীবনে কোনটা ভুল কোনটা ঠিক সেটা কি এত সহজে হিসাব করা যায়? আমি মুহূর্তকে নিয়ে বাঁচতে ভালোবাসি সৌমিক। আমার কাছে এই মুহূর্তটাই সত্যি, তাকে ভালোবাসাটাই একমাত্র ট্রুথ। ফিউচারে কি হবে না হবে এসব ভেবে আমি মুহূর্তগুলোকে নষ্ট করব কেন? সৌমিকের বুক চিনচিন করে উঠল। এই যে এখন দইতার হাতে হাত, এই যে এখন বিন্দু বিন্দু দইতা চালিত হয়ে যাচ্ছে তার গভীরে,
এক আশ্চর্য মানবীয় ঘ্রাণে সুরভিত হয়ে উঠছে শীতের দুপুর। এই মুহূর্তটাও কি সত্যি নয়? হস্টেলের গেট এসে গেছে, দাঁড়িয়ে পড়েছে দইতা। তুমি কি এক্ষুনি ফিরে যাবে? সৌমিক হাতটা ছেড়ে দিল। হ্যাঁ, যাই। ভারী মধুর করে হাসল দইতা। রাগ নেই তো আর? না। সৌমিক দুদিকে মাথা নাড়ালো, মনে মনে বলল, তোমার সঙ্গে সে সম্পর্কই আর গড়ে উঠল কই। দইতা হাসিটা ধরেই আছে, বলল, আমাকে ভুলে যেও প্লিজ। মনে করো একটা খুব যাচ্ছে তাই মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কপাল জোরে বেঁচে গেছো। সৌমিক ভারী নিঃশ্বাসটাকে বেরোতে দিল না বাইরে, মৃদু হেসে বলল, 3টে কত একটা ট্রেন আছে না, ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে। হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় এসে একবার ফিরে তাকালো সৌমিক। মনে একটা ক্ষীণ আশা ছিল, হয়তো দাঁড়িয়ে আছে দইতা। নেই। স্টেশনে পৌঁছে সৌমিক দেখল এখনো কিছুটা সময় আছে। টিকিট কেটে প্ল্যাটফর্মের বাইরে এলো সৌমিক। আবেগ, অভিমান, অনেকটা থিতিয়ে এসেছে। মনে এখন ভর করেছে এক অদ্ভুত নির্লিপ্তি। দইতার কথা যেন আর ভাবতেই ইচ্ছা করছে না, বরং খিদেটা চাগার দিচ্ছে। এদিক ওদিক খুঁজল সৌমিক। দূর একটা ভালো রেস্টুরেন্টও নেই, যা আছে সবই ছোটখাটো পাইস হোটেল। অপরিচ্ছন্ন চেহারা, ম করছে আষ্টে গন্ধ। দোকানি ব্যাপারীরাই এইসব রদ্দি খাবার দোকানে ভিড় করে। চিন্তাটা মাথায় আসতেই নিজের উপর খুব রেগে গেল সৌমিক। এই বিরাগ, এই অপশ্রদ্ধা, এও কি কবিতা বসু রায়ের দান? কি বিষাক্ত এক নাগপাশে যে তাকে বেঁধে ফেলেছে কবিতা বসু রায়। নিজের অজান্তে সৌমিকের রুচিবোধ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় ওই কবিতা বসু রায়ের শেখানো নিয়মে। প্রায় জোর করেই একটা হোটেলে ঢুকলো সৌমিক। ভিড়ের মধ্যেই বসল। কষা মাংস নিল 1 প্লেট, সঙ্গে এই রুটি। খেয়ে সে ঝাল দিয়েছে মাংসে। খেতে খেতে চোখ বেয়ে জল গড়াচ্ছে। একা একা হেসে ফেলল সৌমিক। ব্যর্থ প্রেমের হতাশা কিনা শেষে মাংসের ঝোলের মধ্যে দিয়ে ফুটে বেরোলো। রাগটাও, কান্নাটাও। সামনের বেঞ্চিতে বসে একটা হাঁটুরে লোক জুলজুল চোখে দেখছে সৌমিককে। বোধহয় ওই মিটিমিটি হাসির অর্থ নিরূপণের চেষ্টা চালাচ্ছে। সৌমিকের অবশ্য ভ্রুক্ষেপই নেই। কচকচ করে পেঁয়াজ চেপাচ্ছে। এক চুমুকে গ্লাসের জলটা সব শেষ করে ফেলল। কবিতা বসু রায় যে মতলবে ফাঁজুক, সৌমিক আর বেলতলায় যাচ্ছে না। খুনের বেনারসিটা মায়ের ভাগ্যেই নাচছে। ড্রামের ঘোলাটে জলে মুখ ধুয়ে কাউন্টারে পয়সা মেটালো সৌমিক। পরিতৃপ্ত মেজাজে মৌরি চিবোচ্ছে। সহসা চোখ আটকালো দোকানের বাইরে। সেই বারাসাতের ছেলেটা কাঁধে কিডস ব্যাগ নিয়ে অলস মেজাজে স্টেশনের দিকে যাচ্ছে। সৌমিক এগিয়ে গিয়ে ধরল ছেলেটাকে। আরে তুমি তুমি এখানে কোথায়? বাবুও অবাক হয়েছে, বলল, আমার তো এখানেই বাড়ি, ক্যাম্পাস টাউনে। আর আপনি আপনি এখানে কোথায় এসেছিলেন? ওই ক্যাম্পাস টাউনেই আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। বলেই সৌমিকের মগজ কম্পিউটার জোর ঝাঁকুনি খেল একটা। জিজ্ঞাসা করল, তোমার নামটা যেন কি বলেছিলে সেদিন? শুদ্ধসত্য মজুমদার। শুদ্ধসত্য? আচ্ছা, তুমি কি প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের ছেলে? বাবুয়া হঠাৎই যেন আড়ষ্ট হয়ে গেল। দায়সারা ভাবে বলল, হ্যাঁ। সৌমিকের হৃৎপিণ্ড ধকধক করে উঠল। হাঁটছে বাবুয়ার সঙ্গে সঙ্গে। কৌতূহলের কারণটা যেন অনুমানও না করতে পারে বাবুয়া। ঠিক এমন ভাবে সে কথা শুরু করল, তোমার বাবা তো বিখ্যাত ব্যক্তি। বাবুয়া টিকিটের লাইনে দাঁড়িয়েছে। আলগা চোয়াল ফাঁক করল শুধু। সৌমিক ফের বলল, আগের দিন যখন আলাপ হলো, কই তখন তো বাবার কথা কিছু বলনি। এত পণ্ডিত মানুষ। সেদিন পরিচয় তো হয়েছিল আপনার সঙ্গে, বাবা সেখানে আসবে কেন? তা বটে, তা বটে। সৌমিক মাথা দোলালো।
আচ্ছা, তোমার মা সেই দাদুর মৃত্যুর সময় গিয়েছিলেন না? তিনি চলে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, অনেক দিন। আসলে কি জানো তো, সায়েন্টিস্টদের সম্পর্কে আমার ভীষণ কিউরিসিটি। সৌমিক হাসি হাসি ভাব ফোটালো মুখে। কত সব গল্প শুনি সায়েন্টিস্টদের। আচ্ছা, তোমার বাবা কিরকম মানুষ? রাশভারী নাকি অ্যাবসেন্ট মাইন্ডেড? আমায় জিজ্ঞেস করছেন কেন? বাবুয়া যেন একটু বিরক্ত মুখেই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এলো। জানতে হলে আমার বাবাকে গিয়ে প্রশ্ন করুন। না না, তুমি তো তাকে অনেক ক্লোজ থেকে দেখো, তাই আর কি। সৌমিক আবার খোঁচালো। তোমার বাবা খুব বইয়ের পোকা, তাই না? আমার এক বন্ধু বলছিল ইউনিভার্সিটিতে নাকি প্রফেসর মজুমদার সকলের প্রিয়। তা তোমাদের বাড়িতে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের খুব উপদ্রব হয় না? না, বাবা একা থাকতেই বেশি পছন্দ করেন। ও, তা তুমি কি প্রত্যেক উইকেই বাড়িতে আসো? না। কলকাতায় তুমি কি নিয়ে যেন পড়ছো? ইংলিশ। কেন সায়েন্স করলে না কেন, এত বড় একজন বিজ্ঞানীর ছেলে হয়ে? বাবুয়া প্রশ্নটার উত্তর দিল না, ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি কি এই ট্রেনে ফিরছেন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা যেন কি নিয়ে কাজ করছেন? বাবুয়া এবারও উত্তর দিল না, ব্যস্ত মুখে ঘড়ি দেখছে। তাড়াহুড়ো করার ভঙ্গিতে বলল, আমি একটু জল খেয়ে আসছি। সৌমিক টের পাচ্ছিল বাবার প্রসঙ্গ ভালো লাগছে না বাবুয়ার। বোধিসত্ত্ব মজুমদারকে কি পছন্দ করে না ছেলেটা? কেন করে না? দইতাকে নিয়ে ওদের এখানেও অশান্তি বেঁধে গেছে কি? না, ছেলেটাকে ছাড়লে চলবে না। ট্রেনে যেতে যেতে আরো ভালো করে ভাব জমাতে হবে। আপন মনে মাথা দোলালো সৌমিক। দইতার প্রেমিকটিকে অন্য আলোকেও চিনে রাখা দরকার। শেষ হলো নীল ঘূর্ণি চতুর্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।